প্রতিটা যাত্রার একটা আলাদা অনুভূতি থাকে, আর পাহাড়ের যাত্রাগুলো যেন একটু বেশি কাছের হয়। হয়তো এই সফর শুধু নতুন জায়গায় দেখার নয়, বরং কিছু সুন্দর মুহূর্তকে নিজের মধ্যে অনুভব করারও। এমনই এক জায়গাকে নিয়ে শুরু করছি আজকের এই গল্প। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম চিমনির দিকে। পথে যেতে যেতে লক্ষ্য করলাম পাহাড়ের সেই পরিচিত রূপ। এটা হলো চিমনি ৬ মাইল স্টপ। গাড়ি এসে আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে। তারপর বেশ কিছুটা হেঁটে আপনাদেরকে পৌঁছাতে হবে হোমস্টের দিকে। বয়স্করা বা পায়ের সমস্যা থাকলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। অবশেষে চোখে এসে ধরা দিল সেই বাড়িটা যার জন্য এত দূর থেকে আসা। পাহাড়ের কোলে ছোট্ট একটা কাঠের ঘর। এখানে বনফায়ার ও বারবিকিউ করা হয়। আর রয়েছে এই সুন্দর ভিউ বক্সটা, যেখানে দাঁড়িয়ে অসাধারণ ভ্যালি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। হোমস্টের নিচের তলায় ৪ জন থাকার ব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এখানে খাট না থাকলেও ম্যাট্রেস দেওয়া রয়েছে। ৬ জন থেকে ৮ জন এই হোমস্টেতে থাকতে পারবেন। বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রয়েছে সমস্ত ব্যবস্থা। রয়েছে গিজারের বন্দোবস্ত। কিছুক্ষণ পরেই লাঞ্চ দিয়ে গেল। বিভিন্ন সবজি ও ভাজির সাথে ছিল ডিমের কারি। সেদিন দুপুরে বাইরে বসেই লাঞ্চ করেছিলাম। প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অসাধারণ। লাঞ্চ সেরে নিয়ে আমরা আশপাশটা একটু ঘুরে বেড়াতে গেলাম। লাঞ্চ করে আমরা ৪ বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। সামনেই আমাদের যে চিমনি ফার্মস্টেতে যেখানে আমরা রয়েছি, তার ঠিক সামনেই রয়েছে বাগোড়া ফরেস্ট। তো সেই বাগোড়া ফরেস্টের দিকে এখন আমরা যাচ্ছি। সুন্দর বেশ ফুল ফরেস্ট এরিয়া, আর সঙ্গে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা অ্যাকচুয়ালি যে ফার্মস্টেতে রয়েছি অনেকটা নিচের দিকে, তো ওঠার সময় কিন্তু বেশ অনেকটা স্টিফ। তো বুঝতেই পারছেন হাঁপাচ্ছি, মানে অনেকটা উঠতে হবে আপনাদেরকে। তো সেই ওপরে উঠে একটু রেস্ট নিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছি। একটু বাগোড়া ফরেস্টের দিকে যাচ্ছি। বেশি দূর যাব না। আমরা আমাদের যে ফার্মস্টে রয়েছে সেই ফার্মস্টেতে আমরা কথা বললাম। তো ওরা বললো এখানে বেশি সন্ধে না করতে, তাড়াতাড়ি ফিরে আসতে। তার কারণ হচ্ছে মাঝে সাঝে এই ফরেস্টে ব্ল্যাক প্যান্থার বেরোয়। তো এখানে আমরা প্ল্যান করে এসেছি ৪ জন মিলে, যেরকম এর আগেও আপনারা দেখলেন। এখানে অসম্ভব সুন্দর জায়গা। জাস্ট একটা জিনিস বলবো, হোমস্টে যেখানে আমরা স্টে করছি সেটা কিন্তু অনেকটাই নিচে। এই একটা জিনিস একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাদবাকি জায়গাটা অসাধারণ, ওয়েদারটা ভীষণ সুন্দর। আমরা সব রকম টাইপের জিনিস এক্সপিরিয়েন্স করতে পারছি। এখানে হালকা বৃষ্টি পড়ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে রোদ উঠেছিল। মানে ঘন্টায় ঘন্টায়ও বলবো না, মিনিটের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু উইকেন্ডের জন্য অসাধারণ জায়গা। আপনারা আসতে পারেন এবং প্ল্যান করতে পারেন, খুব এনজয় করবেন। হঠাৎই শুরু হলো মুষলধারে বৃষ্টি। পাহাড়ি রাস্তায় বৃষ্টি মাথায় দিয়ে চলতে বেশ অ্যাডভেঞ্চার লাগছিল। হোমস্টেতে ফেরার কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম চা আর ভেজ পকোড়া। বাইরে তখনও এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। চা আর পকোড়া সহযোগে এই বৃষ্টি দেখতে দারুণ লাগছিল। রাতে ডিনারে ছিল চিকেন সহযোগে আরও অনেক পদ। খাওয়া দাওয়া করে সেদিনের মতো শুয়ে পড়লাম।
পরের দিন ভোরবেলা চায়ের কাপ হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণের মধ্যে মেঘ সরে গিয়ে চোখে এসে ধরা দিল সামনের এই ভ্যালি। এ এক অপূর্ব দৃশ্য। সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম ম্যাগি। বাকি সময়টা আমরা একটু অলসভাবেই কাটাচ্ছিলাম। দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম কাছেই একটা মনেস্ট্রি দেখতে। এনার নাম দাওয়া। উনি আমাদের মনেস্ট্রি দেখাতে নিয়ে চললেন। জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা। চারপাশের উঁচু উঁচু পাইন গাছ, আর এই পাইন বনের মধ্যে দিয়েই আমরা এগিয়ে চললাম। রাস্তায় কয়েকটা বাচ্চা ফুটবল খেলছিল। দেখতে বেশ ভালো লাগছিল। জঙ্গল ছেড়ে এবার আমরা একটা গ্রামের রাস্তা ধরলাম। চাইলে মেন রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু দাওয়াজি আমাকে জিজ্ঞেস করায় আমি অনুরোধ করলাম গ্রামের রাস্তা হয়েই আমি যাব। এই হলো গ্রামের মাঝখানে ছোট্ট একটা মনেস্ট্রি। ভেতরে রয়েছে বুদ্ধ মূর্তি। মনেস্ট্রির পাশেই চোখে পড়েছিল ছোট্ট এই ভ্যালি, সবুজ ঘাসে ঢাকা আর চারপাশে পাইন গাছে ঘেরা। বাকি সময়টা আমরা এখানে বসেই কাটিয়ে দিলাম। এই জায়গাটা ছেড়ে আমাদের কারোরই ফেরার ইচ্ছে ছিল না। এখানে দাঁড়িয়েই দেখে নিলাম সুন্দর এই সূর্যাস্ত। সন্ধে হয়ে আসায় আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার পথ ধরলাম। ওদিকে আলো কমে এসেছে আর এদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। কিছুক্ষণ পরেই ঝুপ করে পাহাড়ে অন্ধকার নেমে এলো। সন্ধে হতেই পাহাড়ের বুকে এক এক করে জ্বলে উঠল আলো। চা আর স্ন্যাক্স খেয়ে পৌঁছে গেলাম কিচেনে। ইনি হলেন কুনালজি, এই হোমস্টের হোস্ট। সমস্ত রান্না উনি নিজেই করেন। সেদিন রাতে আমাদের জন্য বানিয়েছিলেন নেপালি স্টাইল ফিশ কারি। ছোট্ট গ্রাম্য এই কিচেন। প্রতিটা খাবার ছিল ভীষণ সুন্দর। সেদিন রাতে আমরা দেখেছিলাম এই নৈসর্গিক দৃশ্য। ঠিক যেন মনে হচ্ছিল এক টুকরো স্বর্গে রয়েছি আমরা। এই জায়গাটা আমার সবথেকে পছন্দের। চা খেয়ে একটু আশেপাশে ঘুরতে বেরোলাম। দেখলাম একরাশ মেঘ তখন পাইন বনের মধ্যে দিয়ে ভেসে চলেছে। হোমস্টে থেকে চেক আউট করে উঠে বসলাম গাড়িতে।
এগিয়ে চললাম চিমনি হেরিটেজ গার্ডেনের দিকে। দুপাশে পাইন বন আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে পাহাড়ি রাস্তা। এনার নাম যুবরাজজি, খুবই ভালো মানুষ আর অভিজ্ঞ ড্রাইভার। গল্প করতে করতে পৌঁছে গেলাম চিমনি হেরিটেজ পার্কে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকলাম। শোনা যায় 1839 সালে ব্রিটিশরা এখানে একটা বাংলো তৈরি করে। বিভিন্ন প্রাকৃতিক কারণে এই বাংলো ধ্বংস হয়ে গেলেও এই চিমনিটা এখনও রয়ে গিয়েছে। আর এই চিমনি থেকেই এই গ্রামের নাম চিমনি গ্রাম। সুন্দর সাজানো গোছানো পার্ক, কিন্তু কুয়াশা থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। চারপাশে রয়েছে রডোডেন্ড্রন সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ। রয়েছে একটা ওয়াচ টাওয়ারও। গাছে চোখে পড়ল এই কৃত্রিম পাখির বাসা। পার্কের মধ্যেই রয়েছে আরও আরেকটা ভিউ পয়েন্ট। বিভিন্ন ধরনের ফুল গাছ ছাড়াও রয়েছে এখানে ঘন পাইনের বন। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সময় কাটিয়ে আমরা এবার বাড়ি ফেরার পথ ধরলাম। কিছু সফর শেষ হলেও তার অনুভূতি কখনোই শেষ হয় না। চিমনির এই শান্ত সৌন্দর্য, মেঘে হারিয়ে যাওয়া পাহাড় আর চারপাশের নিস্তব্ধতা, এই সব কিছু যেন কয়েক মুহূর্তের জন্য জীবনকে একটু হলেও ধীরে চলতে শিখিয়ে দিল। পাহাড় আমার প্রথম ভালোবাসা। হয়তো আবারও ফিরে আসব এই পাহাড়ের কাছে। ততদিন এই স্মৃতিগুলোই থাকবে সঙ্গী হয়ে। আমি অভিষেক আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো সফরের গল্প নিয়ে।